সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পী লিখন রশিদ। শুভ সকাল, কেমন আছেন? জি, শুভ সকাল। ভালো আছি আল্লাহর রহমতে, অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনার সঙ্গীত জগতে ক্যারিয়ারটা দীর্ঘদিনের, বিশেষ করে আধুনিক গান নিয়ে আপনি অনেক কাজ করেছেন। 90 দশকের গানগুলো তো আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনার কেমন কাজ করে? আমার মাঝে আসলে 90 দশকের গানগুলো যখন আমি শুনি এবং যখন আমি গানগুলো করি নিজে, তখন আমি নস্টালজিক হয়ে যাই। মানে আমার পুরনো স্মৃতিতে ফিরে যাই। মনে হয় যে সেই আমার মানে আমার যৌবন বা আমার স্টুডেন্ট লাইফ, আমার ভার্সিটি লাইফ, সেই সময় আমি ফিরে যাই। বাহ। সঙ্গীত এবং যদি বলি আবৃত্তি, দুটাই কিন্তু একে অপরের পরিপূরক এবং দুটাতেই সহযোগিতা করে, গানের ক্ষেত্রেও আবৃত্তির ক্ষেত্রেও। তো আপনার শুরুটা কোনটা দিয়ে হয়েছিল? আমার শুরুটা হয়েছিল আসলে আবৃত্তি দিয়েই। যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে আবৃত্তিটা আমার শুরু। স্কুলে হয়তো শখ করেই টিচাররা বা বন্ধুরা আবৃত্তি শুনতে চেয়েছে, ছোটোখাটো আবৃত্তি করেছি। তারপর থেকেই আবৃত্তির প্রতি ভালো লাগা বা ভালোবাসা শুরু হয়েছে এবং সেটা চলমান আছে এখন পর্যন্ত। হয়তো জীবন জীবিকার তাগিদে মধ্যখানে কিছুটা ছেদ পড়লেও এখন পর্যন্ত সেটার আছে। আমি নিজেকে আবৃত্তির মধ্যেই ভালোবাসাটা রয়ে গেছে একদম একদম। এবং পরবর্তীতে গানে আসা। জি, পরবর্তীতে গানে আসা না, গানটা আমি আরো অনেক আগের থেকেই শুরু করেছি, কিন্তু গানটা দীর্ঘদিন হয়তো মানে একটা গ্যাপ ছিল। মানে আমি যখন আমি দেশের বাইরে থাকি, আপনি হয়তো জানেন, কিন্তু ওই যে যখন দেশে ছিলাম তখন আমি একটা জব করতাম, তখন বাইরে থাকতাম, কাজে গানের চর্চাটা হয়ে উঠছিল না ব্যস্ততার কারণে। কিন্তু বাইরে যাবার কারণে বাইরে হয় কি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে, তারপরে যে সময়টুকু পায় সেটুকু আমি চেষ্টা করি একটু গান নিয়ে ব্যস্ত থাকার। আচ্ছা, 90 দশকের যে গানগুলো রয়েছে তার মধ্যে কাদের গান খুব বেশ শোনা হয়? 90 দশকের গানগুলো অধিকাংশ গানই আমার প্রিয়। বিশেষ করে আমি যদি বলি ব্যান্ডের গানগুলোর মধ্যে যে মানে লাকি আখন্দের গান, তারপরে ওই শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, তারপরে ফিডব্যাকের গান, তারপরে মনে করেন আধুনিক গানগুলো, এবং আমাদের 90 দশকের বাংলা ছবির গানগুলো কিন্তু অনেক বেশি মধুর এবং শ্রুতিমধুর ছিল ওই সময়ের। তাই এই গানগুলো আমাকে অনেক বেশি আপ্লুত করে, এখনও শুনি আমি। বাহ, আমরা তাহলে একটা পুরনো দিনের গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? পুরনো দিনের গান বলতে হ্যাঁ, আমি একটা ছোট্ট করে গাইতে পারি। আমি ওই আমাদের একটি ছবি, আশীর্বাদ ছবির একটি গান, সেখানে ছিল চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। চমৎকার একটি গান। এই গানটুকু একটু চেষ্টা করতে পারি। ও হে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে ইউএসএ তে আছেন। ইউএসএ তে গানের চর্চা, স্পেশালি যদি বলি বাংলা সংস্কৃতির চর্চা কতটুকু করা হয়? ইউএসএ তে আমি যতটুকু মানে দেখেছি নিজে থেকে, আমি ওখানে আছি প্রায় 12 বছরের অধিক হলো। আসলে আমাদের মানে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং আমাদের দেশের প্রতি যতটুকু কি বলবো যে টান বা ভালোবাসা বাইরে যারা আছে তাদের অনেক বেড়ে যায়। আমিও সেটাই মানে সব স্টেটেই দেখেছি। আমি থাকি ইন্ডিয়ানাতে, সেখানেও আমাদের বাংলাদেশের প্রতিটা জাতীয় উৎসব আমরা পালন করি এবং প্রতিটা জাতীয় উৎসব আমরা খুব জাঁকজমক করে পালন করি। আমরা শহীদ মিনারের ফুল দেই, আমরা আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি এবং এই কদিন আগে পয়লা বৈশাখ গেল, সেটাতে অবশ্য আমি উপস্থিত থাকতে পারিনি। তো সেগুলো আমরা খুব ভালোভাবেই পালন করি এবং সেখানে আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা আমাদের বিদেশের মাটিতে তুলে ধরেছি। আচ্ছা, দেশে আসলে তো দীর্ঘদিনই হয়তোবা থাকা হয়, খানিকটা সময়, এবং আবার তো ইউএসএ চলে যাওয়া। তো ওখানে গেলে বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করা হয়? সব থেকে যদি বলেন তাহলে আমি বলবো
আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডাটা মিস করি বেশি। আমি ভীষণ আড্ডা প্রিয় একজন মানুষ। এই আড্ডা ছোটবেলা থেকে অভ্যাস, কিন্তু ওখানে আসলে ওইভাবে আড্ডা করা হয়ে ওঠে না। কাজেই এইটা আমাকে বড় বেশি মানে মিস করি আর কি, এক কথায়। আপনি তো থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, জি। থিয়েটারে যুক্ত হওয়ার সময়টা কেমন ছিল? ওটা ছিল অনেক বেশি একটা মানে কি বলবো, ওটা আমার জীবনের স্বর্ণযুগ বলবো এই কারণে, কারণ আমি সঙ্গীতে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু মানে আমি খুব ছোটবেলা থেকে গান ভালোবাসি। বিশেষ করে মানে আমি কলকাতার এবং আমাদের বাংলাদেশের এমন কোনো গান নেই যে আমার শোনা হয়ে ওঠেনি। খুব বোধহয় কম সংখ্যক গান আছে। তো সঙ্গীতের প্রতি ভালোবাসা সব থেকে বেশি ছিল, কিন্তু হয় কি মানুষ যা আশা করে সেটা হয়তো পূরণ হয় না। আমার কোনো কারণে আমি সেই পথ থেকে বিচ্যুত হয়ে আমি গ্রুপ থিয়েটারে জয়েন করি। এটা অবশ্য আমি ঢাকাতে করিনি প্রথমে, আমি আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, সেখান থেকে আমার গ্রুপ থিয়েটার মানে কাজ শুরু। আমার মানে সারথী নাট্য সম্প্রদায় নামে একটা সংগঠন আছে, তার সাথে আমি যুক্ত হই এবং সেটার সাথে আমি দীর্ঘদিন নাটকের সাথে জড়িত মানে অভিনয় করি এবং পরবর্তীতে আমি রেডিওতে এনলিস্টেড হই, সি গ্রেডের আর্টিস্ট, পরে বি গ্রেডের আর্টিস্ট, পরে গ্রেডেশন পরীক্ষা দিয়ে এ গ্রেডের আর্টিস্ট পর্যন্ত হই। আমি এখনও তালিকাভুক্ত শিল্পী, কিন্তু করা হয়ে ওঠে না। এই তো এখন তো দেশের বাইরে। জি জি জি। তবে ওই সময় আমি ঢাকাতে এসে প্রচুর নাটক করেছি মহিলা সমিতিতে। বিশেষ করে আমি 90 দশকের কথা বলছি, সে সময় আর কি অনেক মঞ্চ নাটক, পথনাটক হতো ওই সময়টা। ওই পথনাটকগুলো আমরা করতাম সেই সময় অনেক বেশি। আচ্ছা, এটা কিন্তু লাইফের একটা এক্সপিরিয়েন্স, এবং যারা থিয়েটার বা মঞ্চ নাটকের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু লাইফের অনেক এক্সপিরিয়েন্স করতে পারেন, এবং তাদের জন্য এটা অনেক সুবর্ণ একটা সুযোগ। আসলে সেটা স্বর্ণময়ী সময় ছিল। অবশ্যই। তো এখন কি মনে হয় যে এখন যে মঞ্চ নাটকের চাহিদাটা কেমন, বা থিয়েটারে যুক্ত হওয়ার চাহিদাটা কেমন দেখছেন এখনকার শিল্পীদের? এখন মানুষ মানে শো আপ করার জিনিসটা অনেক বেশি। এখন মানুষ অল্পতেই অনেক বেশি মানে বিখ্যাত হতে চায়। এখন মানে আধুনিক যুগ, তারপরে তথ্য প্রযুক্তির যুগ, মানে সোশ্যাল মিডিয়াতে ইউজ করে মানুষ অল্প সময়ের মধ্যে একটু মানে নাম ডাক পেতে চায়। যার কারণে থিয়েটার করে, গ্রুপ থিয়েটার করে দীর্ঘদিন নাটক শিখে বা অভিনয় শিখে এই মানে সেক্ষেত্রে জড়িত থাকা, এইটার প্রবণতাটা খুব কম। তবে আমাদের যারা আগের সিনিয়র শিল্পীরা আছেন তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, তারা এখনও নিয়মিত নাটক করছেন, তাদের বয়স হলো, তারা এখনও থিয়েটারের সাথে যুক্ত। এই জিনিসটা আমাকে অনেক বেশি আমাকে বেশি আপ্লুত করে, অনেক ভালো লাগে। বাহ, এইবারে আপনার কণ্ঠে আমরা একটা আবৃত্তি শুনতে চাই। জি। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বেল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বেল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি দিন পদ্ম।
তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলেও কেউ কথা রাখে না। ধন্যবাদ। বাহ, চমৎকার পরিবেশনা, ধন্যবাদ আপনাকে। এখন তো নতুন প্রজন্মের অনেকেই ভালো ভালো গান করছেন, জি। কাদের গান ভালো লাগে আপনার? নতুন প্রজন্মের মধ্যে আছেন, আমার সাথে দু একজন পড়ছেন, ন্যান্সি, তার গানও ভালো লাগে। তারপরে মিমি আলাউদ্দিন, ও তার গানও ভালো লাগে। তিনি আমাদের ইউএসএতে গিয়েছিলেন, একসাথে আমরা প্রোগ্রাম করেছি। সেও একজন ভালো শিল্পী। আবার আমি যদি বলি দিথি আনোয়ার, উনি একজন মানে উদীয়মান অনেক ভালো কণ্ঠের শিল্পী। এদের গানই আমার কাছে বেশি ভালো লাগে। গানের তো অনেক ধরনের এখন রিমিক্স কভার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার, ট্রেন্ড হওয়ার কারণে বিভিন্ন ধরনের মানুষ গান খুব তড়িঘড়ি করে আপলোড করছেন। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এই বিষয়গুলোকে আমি অতটা ভালো চোখে দেখি না। তার কারণ মানুষের প্রতিভা এমন একটা জিনিস, আর সংস্কৃতি এমন একটা জিনিস, এটাকে বুকের মধ্যে লালন করতে হয়, ধারণ করতে হয়। শুধুমাত্র শর্টকাট ওয়েতে আমরা যদি মনে করি যে আমাকে সবাই চিনবে, জানবে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে, আসলে এই শর্টকাট পথটা যাওয়া যায়, অনেকে হয়তো সেখানে কিছুটা সফলও হয়, কিন্তু এই সফলতাটা আমি মনে করি দীর্ঘদিন স্থায়ী হয় না। এটাই আমার আপনার কাছে বলা, আর কি বলবো। জি, অবশ্যই। অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর সময়ে আমি সাধারণত এই আবৃত্তি, গান এটাই করি। আর চেষ্টা করি একটু ভালো মুভি দেখার, আর এবং ঘুরতে যেতে ভালো লাগে, অনেক দূরে, এবং আড্ডা এবং আড্ডা। জি, অনেক ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। অবশ্যই, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।